সাইফুল ইসলাম যাকে হত্যা করা হয়েছে আইনজীবী আদালত প্রাঙ্গণে, এবং তিনি রাষ্ট্রপক্ষের আইনজীবী। বাংলাদেশের ইতিহাসে কেন সেই পাকিস্তান আমলেও বোধহয় আদালত প্রাঙ্গণে কোনো আইনজীবীকে এভাবে করে হত্যা করা হয়নি। স্বাগত আলী সাগর, আপনি হয়তো বিষয়টা আরো ভালোভাবে বলতে পারবেন, এবং এটির গভীরতা কিন্তু বহু দূর পর্যন্ত, তাই নয় কি? অবশ্যই বহু দূর পর্যন্ত। এবং দেখেন, আমি আমার প্রারম্ভিক আলোচনায় যে কথাটা বলার চেষ্টা করেছি যে একজন আইনজীবী মানে একটা সিচুয়েশন কিন্তু তৈরি হয়েছে না, একটা সিচুয়েশন তৈরি হয়েছে যে সেখানে চিন্ময় দাসের জামিন শুনানি হবে, তার ভক্তরা তার সমর্থকরা সেখানে প্রতিবাদ করতে গেছে এবং সেই প্রতিবাদের জায়গাটায় সেখানে এই হত্যাকাণ্ডটি ঘটেছে। আদালতের যদিও পত্রপত্রিকার খবরে বলা হয়েছে যে আদালত থেকে বাইরে, বাট যেখানে হোক না কেন আদালতের অবস্থানকে কেন্দ্র করে সেই হত্যাকাণ্ডটি হয়েছে। এবং আমরা পত্রপত্রিকায় দেখেছি যে তারপরে যৌথ বাহিনী অভিযান চালিয়েছে এবং 30 জনের মতো গ্রেফতার করেছে। অবশ্যই এই যে আইন শৃঙ্খলা রক্ষী বাহিনী রেসপন্স করেছে, তারা কাজ করতে শুরু করেছে, সেটা আমি মনে করি যে খুবই ভালো উদ্যোগ। এবং আমরা শুনেছি যে চিফ অ্যাডভাইজারের অফিস থেকে মানে প্রেস ব্রিফিং থেকে তার প্রেস ডিপার্টমেন্টের প্রেস ব্রিফিং থেকে যে বলা হয়েছে যে 6 জনের কথা সম্ভবত তাদেরকে ভিডিও দেখে গ্রেফতার করা হয়েছে। আমি বিশ্বাস করতে চাই যদি ভিডিও দেখে গ্রেফতার করা হয়ে থাকে তাহলে সত্যিকারের যারা কালপ্রিট তাদেরকে গ্রেফতার করা হয়েছে, কারণ ভিডিওতে তো সেটা স্পষ্ট দেখা গিয়েছে। এবং যদি তাই হয় তাহলে আমার কাছে মনে হয়েছে যে তাহলে আর বাকি যে 30 জন বা 100 জন বা মানে যৌথ বাহিনীর বাকি যে তৎপরতা, সেই তৎপরতাটার আর কোনো দরকার, কারণ আমরা তো যারা কালপ্রিট তাদেরকে ধরেছি, তাদেরকে বিচারের আওতায় আমরা নিব। এখন জায়গাটা হচ্ছে আবার সাইফুল যে আলোচনাটা এসেছে যে একজন হাইকোর্টের একজন বিচারপতিকে ডিম ছুঁড়ে মারা, তার মানে কি সেখানে কিন্তু যে বিচারকে তাকে বাধা দেওয়া। আমরা যদি ঠিক এভাবে দেখি যে আমরা একদিকে দেখছি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, আমি ওই যে মোল্লা কলেজের কিছু ছবি ফেসবুকে দেখছিলাম যে একদম ঝাঁঝরা করে ফেলা। এটা কিভাবে সম্ভব যে শিক্ষার্থীরা পড়াশোনা যারা করে, একটা কলেজের শিক্ষার্থীরা আরেকটা কলেজে গিয়ে একটা পুরো কলেজকে ভেঙে এইভাবে ঝাঁঝরা করে ফেলবে, আবার তারা কি উল্লাস করছে যে তারা কলেজের নানা কিছু লুট করে তারা নিয়ে যাচ্ছে, গণভবন যেমন লুট হয়েছিল ঠিক একই স্টাইলে লুট করে নিয়ে যাচ্ছে। এবং তাদের কোনো মানে স্টুডেন্টস, তারা শিক্ষার্থী, তাদের কিন্তু কোনো মানে তাদের মধ্যে কোনো অনুতাপ নাই, পরিতাপ নাই। তারা এখন শিক্ষা প্রতিষ্ঠানের পরে আবার আমরা একই সঙ্গে দেখছি বিচারালয়। এখন এই যে বিচারালয়, এই আদালত যেহেতু গ্রেফতার হয়েছে, যারাই হোক, চিফ অ্যাডভাইজারের অফিস থেকে বলা হয়েছে তারা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী, ছাত্রলীগের কর্মী হোক, ছাত্রলীগের কর্মী না হোক, আমি মনে করি যে তারা যদি দোষী সাব্যস্ত হয় তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। কিন্তু একই সঙ্গে এই যে শিক্ষা প্রতিষ্ঠান এবং আদালত বিচারককে মানে ডিম ছুঁড়ে মারা, সেটা কিন্তু আসলে বিচার ব্যবস্থাকে বাধাগ্রস্ত করা। এবং আমরা যদি আরেকটু পিছনে তাকাই, আমরা কিন্তু এগুলোকে উৎসাহিত করে এসেছি যখন সারা দেশে শিক্ষকদেরকে জোর করে পদত্যাগ করানো হচ্ছিল, তাদেরকে নাজেহাল করানো হচ্ছিল। আমি বারবার মানে আমি তো একটা সামান্য মানুষ না, বাইরে থাকি, আমি আমার মতো করে সোশ্যাল মিডিয়ায় বারবার বলছি যে আপনারা যে সোশ্যাল জাস্টিস শব্দটা ব্যবহার করেন, দ্যাট ইজ নট কারেক্ট। এটা হচ্ছে সোশ্যাল অ্যাট্রোসিটি এবং এটা হচ্ছে একটা ক্রিমিনাল অফেন্স। এটাকে ক্রিমিনাল অফেন্স হিসাবে টেক অ্যাকশন এগেইনস্ট দেম। আপনারা তাদেরকে উৎসাহ দেওয়ার চেষ্টা করেছেন যে মানুষের ক্ষোভ বিক্ষোভ আন্দোলন চলতেই থাকবে, ওকে ফাইন, কিন্তু একটা ক্রিমিনাল অফেন্সকে আপনি আন্দোলনের স্বতঃস্ফূর্ততা কিংবা উৎসাহ দিয়ে। স্বাগত আলী সাগর, প্রশ্নটি খুব স্পষ্ট যে ধরেন আগে আওয়ামী লীগ সময় আওয়ামী লীগ বলতো যে এই যে বিএনপি জামাত ষড়যন্ত্র করছে, হ্যাঁ, এখন এই সরকার বলতে যে আওয়ামী লীগ ষড়যন্ত্র করতেছে, দিল্লি ষড়যন্ত্র করতেছে। এত যখন ষড়যন্ত্র, মানে এই যে আওয়ামী লীগের বদলায় এখন নতুন অন্তর্বর্তীকালীন সরকার, মানে ষড়যন্ত্র তো আমাদেরকে রেহাই দিল না। এটা একটা মজার ব্যাপার হচ্ছে যে আমি পরশুদিন বোধহয় ডেভিড বার্গম্যানের একটা টুইট পড়ছিলাম। তিনি টুইট করেছিলেন আসলে যে সোহরাওয়ার্দী কলেজ, তারপর দিন মোল্লা কলেজে হামলার পরে চিফ অ্যাডভাইজারের প্রেস উইং থেকে যে ব্রিফিংটা করা হয়েছে এবং যেখানে এবং আরো দু একজন অ্যাডভাইজারের কথাবার্তা, যেখানে বলা হয়েছে যে বাইরে থেকে ইন্ধনের কথা বলা হচ্ছিল, যে এই যে ছাত্রদের এই ক্ষোভ বিক্ষোভকে বাইরে থেকে ইন্ধন, মানে আপনি যেটাকে ষড়যন্ত্র বলছেন, তারা হয়তো আরো একটু সফিস্টিকেটেড ওয়েতে বাইরের ইন্ধন বলেছে। ঠিক সেইটাকে, সেই রিপোর্টটাকে অ্যাটাচ করে ডেভিড বার্গম্যান ঠিক এই কথাটা বলছে যে ওয়েল, তুমি এখানে তো সবাইকে দেখা যাচ্ছে যে কারা হামলা করছে, ভাঙচুর করছে, তুমি তাদেরকে ধরছো না কেন?
বাইরের ইন্ধনটা তো পরে, আগে ভিতরে যারা করেছে তাদেরকে তুমি ধরছো না কেন? তুমি স্টুডেন্টদেরকে সন্ত্রাস করার, ভায়োলেন্ট স্টুডেন্টদেরকে একটা ফ্রি পাস কেন দিয়ে রেখেছো? ডেভিড বার্গম্যান গভর্নমেন্টকে প্রশ্ন করেছে। সো এই প্রশ্নটা কিন্তু আমার মনে হয় যে আমরা আগের বার, আমি বিভিন্ন সময় আওয়ামী লীগের সময় যখন বলা হতো যে মানে কি বলে বিএনপির ষড়যন্ত্র, জামাত ইসলামের ষড়যন্ত্র, বা তখন আমি বিভিন্ন সময় ফেসবুক পোস্টে প্রশ্ন করতাম যে মানে আপনারা ধরে কথা বলেন, এখনো একই কথা বলি যে আপনারা ধরেন, ব্যবস্থা নেন। কিন্তু মুশকিলটা হচ্ছে কি যে এটা একটা ইজি ওয়ে, যে দায়িত্ব এড়ায় যাওয়ার, মানে আমার কোনো দায়িত্ব নাই, আমি মানে অন্যের উপর দোষটা চাপিয়ে দিয়ে আমার নিজেকে একটা সেফ জায়গায় রাখলাম, তার একটা ইজি ওয়ে যে বলা যে ষড়যন্ত্র। তাহলে দিল্লির জায়গাটায় আমার আলাদা একটা, দিল্লির জায়গাটায় দিল্লির জায়গাটায় আমার একটা আলাদা একটা বক্তব্য আছে, যে এই জায়গাটায় দেখেন খুব ইন্টারেস্টিং। আমি এটা অনেক বছর আগে আগরতলায় একটা প্রোগ্রামে আমি গিয়েছিলাম, তো সেইখানে আমার সঙ্গে দিল্লির মানে ফরেন অফিসের একজন ভদ্রমহিলা, আমি নামটা ভুলে গেছি এতদিন পরে, তিনি বাংলাদেশ ডেস্কের দায়িত্বে ছিলেন। আলাদা করে আই থিঙ্ক যে সন্ধ্যাবেলার সেই প্রোগ্রাম মানে মোর দেন 30 মিনিটস তিনি কথা বলেছিলেন। তার একটা ছিল যে আমরা আসলে বুঝতে চাই যে বাংলাদেশে কেন এত অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট, মানে আমাদের প্রবলেমটা কোথায়, বা মানে কেন তোমরা আমাদেরকে দেখতে পারো না বা বুঝতে পারো না, বা এই জায়গাটায়। যাই হোক, তার সঙ্গে আমি আমার মতো করে একটা লম্বা চূড়া কথা আমার আলোচনা হয়েছিল, এবং এরপরে আমার যদি মনে পড়ে যে আমি সেটা নিয়ে প্রথম আলোতে একটা অনেক বড় সড় একটা পোস্টও লিখেছিলাম আর কি, জাস্ট তার সঙ্গে যে কথাবার্তাগুলো হয়েছিল। এখন এই জায়গাটা হচ্ছে কি যে বিশ্বের যেসব দেশে, আমি ধরেন কানাডা, আমেরিকা, না দুইটা বর্ডার দেশ, দুইটা দেশে কিন্তু একটা উত্তেজনা শুরু হয়েছে গতকালকে ট্রাম্প একটা বক্তব্য দেওয়ার পর। ট্রাম্প বলেছেন যে কানাডা থেকে যেসব প্রোডাক্ট আমেরিকাতে যায় সেখানে 25% ট্যারিফ ইম্পোজ করবে। কানাডা বসে গেছে, কালকে বসে তারা বলছে যে আমরাও পাল্টা ব্যবস্থা নিব। ওকে, মানে এই যে নিব, আবার কিন্তু একটা কমিটিও গঠন করেছে যে আমরা মানে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কথা বলবো, তাদের ফোন নম্বর আগেও করেছিল আমাদের ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড, তখন ওইটার এবারও উনি চেয়ার। হ্যাঁ, আচ্ছা, যদিও ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড মানে ফরেন মিনিস্টার না, ফাইন্যান্স মিনিস্টার, কিন্তু তাকেই দায়িত্ব দেওয়া হয়েছে এটাকে। তো বাংলাদেশ ভারতের ক্ষেত্রে, ভারত বড় দেশ, এবং ভারত যে বড় দেশ সেটা ভারত সবসময় আসলে তারা দেখিয়ে ফেলে আচরণে, নানা কারণে। আবার এটি হয়েছে যে গত 15 বছরে আওয়ামী লীগের শাসনের সময় যে কোনো কারণে হোক, রাজনৈতিক কারণে হোক, ক্ষমতার বিভিন্ন সমীকরণে হোক, আওয়ামী লীগ বরাবরই এক ধরনের একটা নমনীয় ভাব দেখিয়েছে। যে কোনো অন্যায় করলেও তারা সেটা দাঁড়িয়ে প্রটেস্ট করতে পারে নাই, এবং যেহেতু আওয়ামী লীগের বিরুদ্ধে সাধারণ অনেক মানুষের একটা ক্ষোভ বিক্ষোভ ছিল, ফলে সেই ক্ষোভ বিক্ষোভটা ভারতের দিকেও মানে প্রবাহিত হয়েছে। সো এখন মানে এখনকার যে ক্রাউডটাকে আমরা রাস্তায় দেখি, সেই ক্রাউডটা মূলত মানে আওয়ামী লীগ বিরোধী ক্রাউডটা আমরা দেখি। ফলে আওয়ামী লীগের বিরোধিতার সঙ্গে একই সঙ্গে তারা দেখে যে যেহেতু ভারত আওয়ামী লীগকে সাপোর্ট করেছে, তারা মনেই করে ভারতের কারণে আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থেকেছে। ফলে ঠিক বিরোধিতাটা, স্লোগানটা, বক্তব্যটা ঠিক একই সঙ্গে আওয়ামী লীগ বিরোধিতার সঙ্গে সঙ্গে ভারত বিরোধী হয়ে যায়। আরেকটুখানি আমরা এটা আবার একটু জেনারেলাইজ করছি কিনা ভাববেন কিনা সাগর ভাই, সেটি হচ্ছে ধরেন এই যে আগে বিএনপি জামাতকে ট্যাগিং করা হতো আর এখন আওয়ামী লীগকে ট্যাগিং করা হচ্ছে, ঠিক এর বাইরে এসে আমরা একটু ভিন্নভাবে দেখতে পারি কিনা, সেটি হচ্ছে আসলে এর মধ্য দিয়ে আসল যেই যারা দেশকে আসলে অস্থির করতে চায়, যেই তৃতীয় পক্ষের মধ্যে আমরা দুইটা পক্ষ ধরলাম, হ্যাঁ, এর মধ্যে আসলে যারা দেশটাকে অস্থির করতে চায় তারা কারা, সেদিকে আমরা মনোযোগ দিচ্ছি কিনা, সেই দিকে আমরা পয়েন্ট আউট করছি কিনা, যদি না করে থাকি কেন করছি না? এটা খুবই একটা মানে জটিল প্রশ্ন এই কারণে যে আসলেই কি কেউ মানে পরিবেশ পরিস্থিতি অস্থির করতে চাইছে? যদি আসলে কেউ চেয়ে থাকে তাহলে তো আমাদের ফোকাসটা সেদিকে থাকবে যে তারা কারা, আমরা সেই অস্থিরতাটাকে কিভাবে রুখবো, কিংবা কারা অস্থির করার চেষ্টা করছে আমরা তাদেরকে চিহ্নিত করবো বা তাদেরকে আমরা ধরার চেষ্টা করব। কিন্তু আমরা তো বক্তৃতা করি, এবং আমাদের বক্তৃতা মানে সাইফুলের সঙ্গে আমি মানে জাস্ট একটু অ্যাড করে যদি এভাবে বলি যে আমাদের যে পাওয়ার স্ট্রাকচারটা, আমাদের যে পাওয়ার ক্লাসে কিন্তু আসলে দুইটাই অংশ আর কি, যা আইদার মানে আওয়ামী লীগ অর এন্টি আওয়ামী লীগ, কিংবা আগে ছিল আওয়ামী লীগ বিএনপি, এখন আমরা আওয়ামী লীগ বিএনপির সঙ্গে জামাত, আবার ছাত্র সমন্বয়করা, তারাও একটা পলিটিক্যাল পার্টি করবে, দে আর অলসো ইম্পর্টেন্ট ভাইটাল পার্ট অফ দ্য মানে পাওয়ার স্ট্রাকচার। তো এখন এই জায়গাটায়
মানে এই এই অস্থিরতাটা এটা হচ্ছে এক ধরনের একটা হাতিয়ার। আমি বলি যে এটা এক ধরনের একটা হাতিয়ার। হাতিয়ারটা হচ্ছে দুই ধরনের। এক ধরনের হচ্ছে যে আমার নিজের ব্যর্থতাটা, অক্ষমতাটাকে ঢাকার একটা হাতিয়ার, আবার মানে একটা প্রতিপক্ষের দিকে একটা ভয় দেখিয়ে রেখে যে দেখো, মানে শেখ হাসিনা যেটা করতেন, শেখ হাসিনা যেটা সবসময় বলতেন যে মানে আওয়ামী লীগ মাইনাস করা মানে হচ্ছে মানে চরমপন্থী ইসলামিস্ট বলি, জামাত বলি, রাজাকার বলি, মানে এরকম একটা। আর এখন বলা হচ্ছে যে মানে আমাদেরকে তোমরা কিছু যদি বলো তাহলে কিন্তু আবার আওয়ামী লীগ। সো এই যে জায়গাটা, সেই জায়গাটা এটা আসলে শেখ হাসিনা কি ভুল বলেছিলেন? না, এখনকার পরিস্থিতি সেটা এসেছে, কিন্তু ওই বলাটা কিন্তু তার দায়িত্ব ছিল না। তার দায়িত্ব ছিল যে কাজটা করা। এখন এই মুহূর্তে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব কতখানি হুমকিতে আছে বলে আপনি মনে করেন? এটা একটা খুব মানে একটা বিস্তৃত আলোচনার বিষয় যে আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আসলে কিভাবে ডিফাইন করব। আমরা যদি 5ই আগস্ট পরবর্তী যে কোনো ছাত্র উপদেষ্টা, কোনো ছাত্র নেতারা, আমাদের কাছে তো বাংলাদেশের স্বাধীনতা হচ্ছে 1971। আমাদের কাছে বাংলাদেশের স্বাধীনতা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত যে দেশটা, সেই দেশটা যাওয়ার আমাদের সুযোগ নাই। আমি বলছি আমরা আমাদের দেশে কেউ আক্রমণ করবে না, আমাদের ভূখণ্ডে আমাদের কোনো বহিরাগতের অস্তিত্ব থাকবে না। সুলতানা, এটা তো আপনি শুনেন সুলতানা, আমি বলি আপনাকে, আপনার যে প্রশ্নটা সে না, বাংলাদেশকে কোনো বহিরাগত আক্রমণ করা না করা সেই আলোচনাটা তো অবান্তর আলোচনা, কারণ সেই পরিস্থিতি এখন বিশ্বের কোথাও নাই। বিশ্বের কোথাও কোনো দেশে এখন যে মানে অস্ত্র নিয়ে হামলা করবে, আক্রমণ করবে, সেরকম এই ভাবনাটা একটা অবান্তর ভাবনা, খুবই ব্যাকডেটেড ভাবনা। সো ওই প্রশ্ন নিয়ে আলোচনা করার কিছু নাই। কিন্তু যে জায়গাটা আলোচনা, আপনি যখন স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলেন, সেই স্বাধীনতা সার্বভৌমত্বের জায়গাটা আমরা কোন জায়গায় আলোচনাটা করব? আমরা আলোচনাটা করব যে আপনি, আমার বাংলাদেশ তো হচ্ছে 1971, আমার আত্মপরিচয়। এখন আপনি 71কে যদি আক্রমণ করেন তাহলে তো সঙ্গে সঙ্গে আমার স্বাধীনতা তো আক্রান্তই হলো। এটা তো বাইরের কেউ এসে আক্রমণ করার দরকার নাই, আমরা নিজেরাই তো সেটাকে আক্রমণ করে ফেললাম। হ্যাঁ, এখন আপনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী কি বলেছে না বলেছে সেটাকে কিন্তু আমি বাংলাদেশের অস্তিত্বের জন্য বা বাংলাদেশের ওই জায়গাটায় আমি বিবেচনায় নিই না। দেখেন, এখন বাংলাদেশের এই গভর্নমেন্টের জন্য একটা সবচেয়ে বড় ক্রাইসিস যেটা ইন্টারন্যাশনালি, সেটা হচ্ছে একটা পিয়ার ক্রাইসিস। পিয়ার ক্রাইসিসটা কি? আপনি যে কথাটা বলেছেন যে ইন্ডিয়ান ফরেন মিনিস্টার যে কথাটা বলেছে যে বাংলাদেশে ইসলামিস্টদের যে উত্থানের কথা, আমরা যে মানে অল পার্টি যে ব্রিটিশ পার্লামেন্টারিয়ানদের যে রিপোর্টটা, আপনি সেই রিপোর্টটাও তো একই কথা বলেছে। হ্যাঁ, আপনি দেখেন যে আমরা বাংলাদেশে এখন যে ঘটনাগুলো ঘটছে, আপনি গত 2-3 দিনের বা গত এক সপ্তাহের আপনি ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো দেখেন, ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে যেসব ছবি, যেসব বক্তব্য আসছে, সেই বক্তব্যটা বাংলাদেশকে কিভাবে পোর্ট্রে করছে। ইন্ডিয়ার কথা বাদ দেন, ইন্ডিয়া বলার দরকার নাই। প্রথম আলোর সামনে যে ঘটনাগুলো ঘটেছে, ডেইলি স্টারের সামনে যে ঘটনাগুলো ঘটেছে, সেই ছবিগুলো ইন্টারন্যাশনাল মিডিয়াতে যেই ছবিগুলো এসেছে, সেই ছবিগুলো বাংলাদেশ সম্পর্কে কিংবা কোন একটা দেশ সম্পর্কে কি ইমপ্রেশন দেয়। সো বিষয়গুলো তো আসলে ভারতকে বললে ইট ডাজন্ট ম্যাটার। আমি ভারতকে আলোচনায় আনতে চাই না,